মানি লন্ডারিং আইনে পরিবর্তন আনায় অপরাধ দমনে গতি ফেরার আশা বাংলাদেশ ব্যাংকের। বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদারের পরামর্শ অর্থনীতি বিশ্লেষকের। নিউ মুরিং কন্টেইনার টার্মিনালের নিজস্ব অর্থে যন্ত্রপাতি কেনার অনুমতি পেল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতার আশ্বাস নৌ পরিবহন মন্ত্রীর। টানা বৃষ্টিতে নরসিংদীর বেশিরভাগ সবজি খেতে পচন, বাজারে দাম বাড়লেও গুনতে হচ্ছে লোকসান, দাবি চাষিদের। এবং গত 7 বছর ধরে বিশ্বে ধারাবাহিকভাবে কমছে দুধ এবং দুগ্ধজাত পণ্যের দাম, ভোক্তা চাহিদা কমাকেই দায়ী করছেন বিশ্লেষকরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি সাজিদ রাজু। দর্শক, শুরুতে আপনাদের জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেন পরিস্থিতির খবরাখবর। চলে যাচ্ছে ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইট dscbd.org-তে। দর্শক, আজকের দিনের শুরুতেই কিন্তু ডিএসসির 3টি সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এবং 3টি সূচকেই যে পরিবর্তন সেটি আপনাদের যদি জানিয়ে দেয় সূচকগুলোর বর্তমান অবস্থান। ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স সেটি 10 পয়েন্ট বেড়ে এখন অবস্থান করছে 4819 পয়েন্টে। 5 পয়েন্ট বেড়েছে ডিএসসির সরিয়া ইন্ডেক্স ডিএসসি এসএ, সেটি এখন অবস্থান করছে 1189 পয়েন্টে এবং ডিএসসির বাছাই সূচক 30 ইন্ডেক্স সেটিও 6 পয়েন্ট বেড়ে 1848 পয়েন্টে অবস্থান করছে। এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে 63 কোটি টাকার লেনদেন হয়েছে। এই লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে 152টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে, কমেছে 51টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে 30টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম। শীর্ষ 20-এর যে কোম্পানিগুলো আজকে অবস্থান করছে লেনদেনের, তার মধ্যে শুরুতেই যে কোম্পানিটি আমরা 1 নম্বরে দেখতে পাচ্ছি অ্যাপেক্স ট্যানারি, এটি 1 নম্বর স্থানে অবস্থান করছে 164 টাকা 50 পয়সা দর নিয়ে। গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 163 টাকা 40 পয়সা। আজকে সর্বোচ্চ লেনদেন মূল্য 167 টাকা 90 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 160 টাকা 90 পয়সা। ফার্স্ট সিমেন্ট রয়েছে 2 নম্বর স্থানে 57 টাকা 20 পয়সা দর নিয়ে, 58 টাকা 30 পয়সা সর্বোচ্চ দর, সর্বনিম্ন দর 57 টাকা 20 পয়সা এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 57 টাকা 20 পয়সা। 3 নম্বর স্থানে যে কোম্পানিটি রয়েছে ন্যাশনাল ফুড মিল লিমিটেড, এটি 25 টাকা দর নিয়ে অবস্থান করছে তৃতীয় স্থানে। 25 টাকা 50 পয়সা ছিল সর্বোচ্চ দর, 23 টাকা 90 পয়সা সর্বনিম্ন দর এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 23 টাকা 40 পয়সা। আইসিবি, এটি রয়েছে 143 টাকা 40 পয়সা দর নিয়ে আজকে শীর্ষ 20-এর 4 নম্বর স্থানে। 146 টাকা ছিল সর্বোচ্চ দর, 137 টাকা 10 পয়সা পর্যন্ত সর্বনিম্ন লেনদেন হয়েছে এই কোম্পানিটির প্রতিটি শেয়ারের এবং 137 টাকা 20 পয়সা গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল। অ্যাটলাস বাংলাদেশ, এটি 5ম স্থানে অবস্থান করছে শীর্ষ 20-এর 163 টাকা 50 পয়সা দর নিয়ে। 165 টাকা ছিল এই কোম্পানিটির প্রতিটি শেয়ার হাত বদলের সর্বোচ্চ দর, 156 টাকা 30 পয়সা ছিল সর্বনিম্ন দর এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 156 টাকা। ষষ্ঠ স্থানে যে কোম্পানিটি অবস্থান করছে আরএসআরএম স্টিল, এটি 68 টাকা 90 পয়সা দর নিয়ে অবস্থান করছে এই স্থানে। 69 টাকা 40 পয়সা সর্বোচ্চ দর এবং 68 টাকা ছিল সর্বনিম্ন দর, কিন্তু গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 67 টাকা 70 পয়সা। অ্যাপেক্স স্পিনিং, এটি 7 নম্বর স্থানে অবস্থান করছে 90 টাকা দর নিয়ে। 90 টাকা এটি সর্বোচ্চ দর এবং 84 টাকা 50 পয়সা দেখতে পাচ্ছি এই কোম্পানিটির প্রতিটি শেয়ারের সর্বনিম্ন দর। 81 টাকা 90 পয়সা ছিল গতকালের সর্বশেষ লেনদেন মূল্য। আজকে 8 নম্বর স্থানে 31 টাকা 30 পয়সা দর নিয়ে অবস্থান করছে যে কোম্পানিটি, যার 31 টাকা 60 পয়সা সর্বোচ্চ দর এবং 31 টাকা সর্বনিম্ন দর। 30 টাকা 80 পয়সা গতকালের সর্বশেষ লেনদেন মূল্য এই কোম্পানিটির। এটি সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এই কোম্পানিটির সর্বশেষ লেনদেনের খবর আপনাদের জানালাম। আজকে শীর্ষ 20-এর যে কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে 9ম স্থানে অবস্থান করছে এস আলম, এটি 32 টাকা 10 পয়সা দর নিয়ে এবং 32 টাকা 20 পয়সা ছিল সর্বোচ্চ দর। ন্যাশনাল পলিমার, এটি 10 নম্বর স্থানে অবস্থান করছে 109 টাকা 20 পয়সা দর নিয়ে, 109 টাকা 70 পয়সা সর্বোচ্চ দর। 106 টাকা 50 পয়সা ছিল আজকের সর্বনিম্ন লেনদেন মূল্য এবং গতকাল 104 টাকায় সর্বশেষ লেনদেন শেষ করেছিল এই কোম্পানিটি। ফ্যামিলি টেক্স, এটি 11 নম্বর স্থানে অবস্থান করছে 14 টাকা 30 পয়সা দর নিয়ে। 14 টাকা 40 পয়সা ছিল সর্বোচ্চ দর, 14 টাকা 20 পয়সা সর্বনিম্ন এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল আজকের সর্বোচ্চ লেনদেন মূল্যের সমান, অর্থাৎ 14 টাকা 40 পয়সা।
এএমসিএল প্রাণ এটি 241 টাকা 40 পয়সা দর নিয়ে অবস্থান করছে 12 নম্বর স্থানে। 246 টাকা 90 পয়সা সর্বোচ্চ দর, 235 টাকা 20 পয়সা ছিল সর্বনিম্ন দর এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 233 টাকা 40 পয়সা। ইউনাইটেড পাওয়ার জেনারেশনস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এটি 13 নম্বর স্থানে অবস্থান করছে 160 টাকা 80 পয়সা দর নিয়ে, 161 টাকা 60 পয়সা সর্বোচ্চ দর, 159 টাকা 40 পয়সা সর্বনিম্ন দর এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 159 টাকা 50 পয়সা। ডেল্টা লাইফ রয়েছে 14তম স্থানে 117 টাকা দর নিয়ে, 117 টাকা 20 পয়সা সর্বোচ্চ দর, 113 টাকা 40 পয়সা সর্বনিম্ন দর এবং 112 টাকা 70 পয়সা ছিল গতকালের সর্বশেষ লেনদেন মূল্য। আজকে শীর্ষ 20-এর 15 নম্বর স্থানে অবস্থান করছে এসপিসিএল, এটি 191 টাকা 90 পয়সা দর নিয়ে অবস্থান করছে। 194 টাকা 30 পয়সা ছিল সর্বোচ্চ দর, 191 টাকা 60 পয়সা সর্বনিম্ন এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 192 টাকা 30 পয়সা। নাভানা সিএনজি রয়েছে 16তম স্থানে 57 টাকা 70 পয়সা দর নিয়ে, 58 টাকা 35 পয়সা ছিল সর্বোচ্চ দর এবং 56 টাকা 20 পয়সা সর্বনিম্ন দর। গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 57 টাকা 60 পয়সা। অ্যাপেক্স ফুড রয়েছে 17তম স্থানে 176 টাকা 80 পয়সা দর নিয়ে, 186 টাকা সর্বোচ্চ দর, 175 টাকা 60 পয়সা সর্বনিম্ন এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য 177 টাকা 80 পয়সা। তো মোটামুটি 20টি কোম্পানির 18টি সর্বশেষ লেনদেন মূল্যের খবরাখবর আপনাদের জানিয়ে দিলাম। এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি তে ঊর্ধ্বমুখী প্রবণতা এখনো ধরে রেখেছে এবং আজকের সর্বশেষ লেনদেন মূল্যর আরেকবার যদি সূচকটি জানাই তাহলে ডিএসসির এক্স সূচক 10 পয়েন্ট বেড়ে 4819 পয়েন্টে অবস্থান করছে। ডিএসসি সরিয়া ইন্ডেক্স এস সেটি 5 পয়েন্ট বেড়ে 1189 পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসসির যে বাছাই সূচক 30 ইন্ডেক্স সেটিও এখন 6 পয়েন্ট বেড়ে 1848 পয়েন্টে অবস্থান করছে। দর্শক, এই ছিল আমার হাতে ঢাকা স্টক এক্সচেঞ্জ টিএসসির লেনদেনের সর্বশেষ খবরাখবর। চলে যাচ্ছে পরের খবরে। মানি লন্ডারিং আইনে পরিবর্তন এনে তদন্তভার দুদকের পরিবর্তে পুলিশ, এনবিআর সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থাকে দেয়ায় অপরাধ দমনে গতি ফিরবে, এমনটি মনে করে এসব সংস্থার সমন্বয়ের দায়িত্ব পাওয়া কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। তবে নিজেদের অপারগতায় দায়িত্ব স্থানান্তর করা হয়নি, বরং অপরাধ দমন ত্বরান্বিত করতেই নতুন আইন করা হয়েছে বলে মনে করে দুর্নীতি দমন কমিশন দুদক। এদিকে অর্থনীতি বিশ্লেষকের অভিমত, সমন্বয় শক্তিশালী না হলে অর্থ পাচার সহ মানি লন্ডারিং প্রতিরোধে তৈরি হবে দীর্ঘসূত্রতা। দেখুন আমার তৈরি করা একটি প্রতিবেদন। 2012 সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী অর্থ পাচার সহ সব ধরনের মানি লন্ডারিং মামলার তদন্ত করার দায়িত্ব ছিল দুর্নীতি দমন কমিশন দুদকের। তবে এই আইন সংশোধন করে শুধু দুর্নীতি ও ঘুষ সম্পর্কিত মানি লন্ডারিং অপরাধী তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে এই সংস্থাকে। অন্য অপরাধের তদন্ত করবে পুলিশ, কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আর এসব সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালন করবে কেন্দ্রীয় ব্যাংকের অধীন স্বায়ত্তশাসিত সংস্থা বিএফআইইউ। তবে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় করার কাজটি বেশি জটিল এবং তা শক্ত হাতে করতে না পারলে অপরাধ তদন্তে আরো দীর্ঘসূত্রতার আশঙ্কা এই অর্থনীতি বিশ্লেষকের। যেখানে বাংলাদেশ ব্যাংক এবং বিসেক একসাথে কাজ করতে পারছে না, সেই ক্ষেত্রে এত বড় 4টি প্রতিষ্ঠান কিভাবে কাজ করবে সেখানে আমাদের প্রশ্ন রয়েছে। সকল এজেন্সিগুলো যদি একসাথে বসে তারা একসাথে কাজ করার জন্য একটা গাইডলাইন তৈরি করতে পারে, আমার তো মনে হয় ইটস এ স্টেপ ফরওয়ার্ড। সমন্বয়হীনতার আশঙ্কা উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন আইনে বিভিন্ন সংস্থার সঙ্গে তথ্য আদান প্রদান সরাসরি ও দ্রুত হবে এবং এর ফলে সব ধরনের তদন্ত কাজ গতিশীল হবে বলেও মনে করেন ব্যাংকের মুখপাত্র। একা দুদকের পক্ষে এই এতগুলো সাবজেক্ট নিয়ে তদন্ত করা বেশ কঠিন ছিল। দুদকের কাছে তথ্য চাই, দুদক হয়তো আবার সেটা পুলিশের কাছে চায় এবং পুলিশ আবার সেই তথ্য সংগ্রহ করে দুদককে দেয়। অনেক ক্ষেত্রে আমরা তথ্য পাই না। এখন কিন্তু আমরা সরাসরি পুলিশের সাথে, এনবিআর এর সাথে সরাসরি কাজ করতে পারবো, যোগাযোগ করতে পারবো। সুতরাং এটা অনেক গতিশীল হবে নতুন আইনে। এদিকে দুদকের ব্যর্থতায় নয়, বরং আগের আইনে কোনো ত্রুটি থাকতে পারে বিধায় এমন পরিবর্তন হতে পারে বলে মনে করে দুদক। হয়তো কোনো রকম জটিলতা আছে বা কোনো এজেন্সি মনে করছে যেটা আমাদের করা উচিত বা আমাদের এটা ছিল, তারা একটা যুক্তি তুলে ধরেছেন হয়তো কর্তৃপক্ষের কাছে, সেই যুক্তি তাদের কাছে গ্রহণযোগ্য হয়েছে, তারা করছেন। আইন তৈরি করার এখতিয়ার সরকারের, তাই নতুন আইন অনুযায়ী দুদক তার দায়িত্ব পালন করবে বলেও জানান তিনি। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই রিপোর্টটি আমরা দেখলাম। এবারে মানি লন্ডারিং বিষয়ে বিস্তারিত আমরা জানবো আমাদের আজকের অতিথির কাছ থেকে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল। তিনি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। ডক্টর মোহাম্মদ হেলাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি তো রিপোর্টটি দেখলেন। তো মানি লন্ডারিং নিয়ে গত কয়েকদিন ধরে বেশ সমালোচনা হচ্ছে বিভিন্ন জায়গায় এবং গত পরশুদিন প্রথম মন্ত্রিসভায় মানি লন্ডারিং বিষয়ের যে একটি সংশোধনী 2012 সালের দুদক আইনের সংশোধনী আনা হয়েছে। তো এটি নিয়ে মনে হয় মানুষের মধ্যে কিছুটা
জানারও ঘাটতি আছে যে মানি লন্ডারিং মানে কি অর্থ পাচার বোঝায় কিনা। আমরা কয়েকটি সংবাদ মাধ্যমেও দেখেছি যে অর্থ পাচার আইনে সংশোধন এরকম শিরোনামেও খবর করা হয়েছে। তো মানুষের যারা দর্শক যারা আছেন তাদের জন্য আপনি বলবেন কিনা যে মানি লন্ডারিং বলতে আসলে শুধু কি অর্থ পাচার বোঝায় নাকি আরো অনেক ক্ষেত্রে মানি লন্ডারিং হওয়ার সুযোগ রয়েছে? এটাকে আপনি সর্বোচ্চ 10 ভাগ বলতে পারেন, মানি লন্ডারিং এর 10 ভাগ বলতে পারেন অর্থ পাচার। এবং আপনার এই অর্থটা যদি আপনার বাইরে পাচার হয়ে যায় আর যদি ডিরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট হিসেবে আবার দেশে চলে আসে, তাহলে আপনি কি পাচার বলবেন? যেটা আপনার বাইরে চলে গেল, আমি 10 টাকা বাইরে পাঠিয়ে দিলাম, তারপরে এটাকে ডিরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট হিসেবে এফডিআই হিসেবে বাংলাদেশে আবার নিয়ে আসলাম, তাহলে তো পাচার হলো না, গিয়ে আবার চলে আসলো, স্টিল এটা মানি লন্ডারিং। আচ্ছা, মানি লন্ডারিং এর মূল বিষয়টা যেটা যে ডার্টি মানি যেটা আছে, সেই ডার্টি মানিটা আপনার সিস্টেমে নিয়ে কিভাবে এটাকে আপনার সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করা হয়, এই জায়গাটায় আপনার মানে ক্রাইম থেকে বা অন্যান্য ওয়েতে আপনার যে লিগ্যাল মিনসে যে আপনার কালেকশনটা হচ্ছে, সেটাকে আপনার কিভাবে এই যে ফিনান্সিয়াল আপনার সিস্টেম যেটা আছে সেই সিস্টেমে নিয়ে যে ইন্টিগ্রেট করার যত প্রসেস আছে, এই সবগুলি আপনার মানি লন্ডারিং। এবং বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে যদি কেউ দেখে, সেখানে শুধুমাত্র কিন্তু পাচার না, পাচার হলো আমি এজ আই সেড যে সর্বোচ্চ 10% বলতে পারেন পাচার, কিন্তু আমরা মনে করি যে মানি লন্ডারিং মানে বোধহয় শুধু পাচার। আচ্ছা, ফলে আমাদের আভ্যন্তরীণভাবে আমাদের যে আপনার এই ফিনান্সিয়াল ব্যাংক এবং নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যেগুলো আছে, এই প্রত্যেকটার মধ্যে আপনার এখানে আপনার ইলিগাল প্রসিড থেকে যে টাকাগুলো ঢুকতেছে এবং কিভাবে ঢুকছে এবং সেটাকে কিভাবে স্টপ করা যায়, এবং যদি সেটা স্টপ না করতে পারেন তাহলে আলটিমেটলি কি হয়, আপনার যারা অনেস্ট ট্যাক্স পেয়ার্স সবসময় দেখা গেছে কি তারা আপনার অনেক বেশি এখানে পে করবে এবং ওরা আপনার অনেক বেশি রেসপন্সিবিলিটি নেবে, এবং যারা দেখা গেছে কিনা আপনার বিভিন্নভাবে এখান থেকে বে করে নিয়ে যেতে পারে, হ্যাঁ, নিয়ে আবার সিস্টেমে ইন্টিগ্রেট করতে পারে। ফলে আমি বলবো যে এটা একটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ হলো আপনার পাচার। এখন সেখানে আপনি যে কথাগুলো আসছে আপনার যে আগে শুধু দুদক ছিল, আমি তো মনে করি শুধুমাত্র দুদকের কাজ এটা না। কারণ ফার্স্ট থিং হলো আপনার ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যেটা আপনার বাংলাদেশ ব্যাংকের, যে পৃথিবীর সর্বত্র আপনার মানে ব্যাংকিং সিস্টেমে যেহেতু আপনি দেখতে চাচ্ছেন, তো এই ব্যাংকিং সিস্টেমের মধ্যে আপনি যদি আপনি দেখেন যে কোথাও অনেক বেশি ক্যাশ ঢুকছে কিনা হঠাৎ করে, এখন আপনি দেখবেন ব্যাংকে আপনার KYC বলে একটা ফর্ম আছে, নো ইউর কাস্টমার, ঠিক আছে, তারপর কাস্টমারের ট্রানজ্যাকশন প্রোফাইল, তারপর কাস্টমার হঠাৎ করে আপনার তার যে আপনার ক্যারেক্টারিস্টিক্স সেই তুলনায় কি অনেক বড় ধরনের ট্রানজ্যাকশন করছে কিনা, ক্যাশ ট্রানজ্যাকশন করছে কিনা, বড় ধরনের আপনার কি বলে আপনার টাকা জমা রাখছে কিনা, সে আসলো কোথা থেকে। এখন এগুলোর প্রত্যেকটাই কিন্তু আপনার ইভেন আপনার ফাইন্যান্সিয়াল সিস্টেমে আপনার মানে অটোমেটিক্যালি ফাইন্যান্সিয়াল যে আপনার মানে কম্পিউটারের যে সিস্টেম আছে সেখানে আপনার সিগন্যাল দিবে যে হ্যাঁ এখানে একটা এই কাস্টমারের সাথে যায় না এমন একটা ট্রানজ্যাকশন হচ্ছে, এবং যেটা কিনা আপনার ফিনান্সিয়াল যে আপনার ইন্টেলিজেন্স ইউনিট সেটা তারা দেখবে। এখন যে কথাটা হলো যে তাহলে দুদক আপনার কোনটা করা উচিত, মানে এককভাবে আর কি। হ্যাঁ, এখন যদি সেখানে আপনি বলেনও যে আচ্ছা কোনটা শুধুই দুদকের, এখন যদি এমন হয় যে কোনো একজন আপনার ধরেন ঘুষ খেয়েছে, খেয়ে টাকাটা নিয়ে এসে ঘরে রেখে তারপর অল্প অল্প করে খরচ করছে, তার মানে কি ফিনান্সিয়াল সিস্টেমে কিন্তু গিয়ে আপনার এটাকে রাখছে না। আমরা কিন্তু ঐতিহাসিক ভাবে এই প্রবণতা আমাদের মধ্যে আছে যে ব্যাংকিং সিস্টেমে যাওয়ার ব্যাপারে অনুৎসাহ বা নগদ অর্থ খরচ করা নিজের কাছে রাখা, এই ঐতিহাসিক প্রবণতা কিন্তু আমাদের মধ্যে রয়েছে। তো সেই ক্ষেত্রে যেটা হবে যে এই যে আপনার প্রথম হলো যে করাপশনটা হয়েছে, হওয়ার পরে সেই টাকাটা নিয়ে আপনার ফিনান্সিয়াল সিস্টেমে না রেখে সিন্ধুকে রেখে আস্তে আস্তে খরচ করলো, স্টিল আপনার দুদক ওই যে করাপশনটা যে হয়েছে সে জায়গাটাই দুদককে হিট করতে পারে। এখন ওই যে করাপশনটা হয়েছে আপনি যদি সেকেন্ডারি সোর্স থেকে যে যখন টাকাটা আপনার ঢোকাচ্ছে কোনো ফাইন্যান্সিয়াল সিস্টেমের কোনো একটা অংশে, তখন আপনার যে টাকাটা কোত্থেকে আসলো সেটাকে আপনি ট্র্যাক ব্যাক করে আপনার যদি গিয়ে ধরতে চান, ট্রেস করে যে কোথায় আপনার করাপশনটা হয়েছে, ঠিক আছে, তো সেখানে আপনি কি করাপশনের জন্য আপনি দুদককে আনতে পারেন। এটা ট্রেস করার জন্য আপনার বাংলাদেশ ব্যাংকের যে আপনার ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যেটা তারা কাজ করতে পারে। তারপরে আপনার ধরেন লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য আপনার অন্যান্য যে মানে অংশগুলো আছে তারা আসতে পারে। আপনি যদি ইন্ডিয়াতেও দেখেন আপনারা দেখবেন যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বলে একটা ডিরেক্টরেট আছে, তারা এটা ডিল করে, তার সাথে আপনার ট্যাক্স ডিপার্টমেন্ট এটা ডিল করে, তারপরে আপনার ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স যেটা সেটা তো আপনার সেন্ট্রাল ব্যাংকের দিক থেকে আপনার সেটা আসে। ফলে এটা আসলে একটা সিঙ্গেল ইউনিটের কাজ না, সিঙ্গেল কোনো একটা আপনার মানে ইনস্টিটিউশনের কাজ এটা না। ফলে এটাকে মানে অনেকগুলো আপনার এজেন্সি নিয়েই করতে হবে। এখন যে কথা আসছে যে আপনার কোঅর্ডিনেশনের যে বিষয়টা, যে রেসপন্সিবিলিটি মেইন রেসপন্সিবিলিটি কার,
হ্যাঁ, সেই জায়গাটাতে আপনার আছে। এখনো কিন্তু আপনার দুদক যখন করছে, দুদক চাইলে কিন্তু আপনার অন্যান্য যে এজেন্সিগুলো তাদেরকে আপনার সম্পৃক্ত করতে পারছে। আচ্ছা। এখন কাউকে সম্পৃক্ত করলে তারা কতটা সিরিয়াস হবে এবং কারোর উপর দায়িত্ব দেওয়া যে দিস ইজ ইউর জব, Responsibility. ইউর রেসপন্সিবিলিটি, এবং না যদি ফেল করো তাহলে তোমার উপর দায়িত্ব যাবে, এই দুটার মধ্যে তার পার্থক্য আছে। তো সেখানে আমি মনে করি যে এখানে যে বিষয়টা আসছে যে প্রত্যেককে আলাদা করে রেসপন্সিবিলিটিস দেওয়া হয়েছে। জি। এখন যদি বলেন যে কার্যত কতটা মানে আপনার ফাংশনাল হবে, সেটা তো আমরা জানি যে গভর্নমেন্ট মেশিনারির প্রত্যেকটা জায়গায় দুদক আপনার কয়েক বছর আগে যত ইফেক্টিভ ছিল, এখন আমরা দেখতে পাই যে দুদক আপনার নন পলিটিক্যালি আপনার একেবারে আপনার অবজেক্টিভলি কিন্তু সবকিছু করতে পারছে না। এবং দুদকের যে কর্তা ব্যক্তি যিনি ছিলেন আগে আর কি, উনিও কিন্তু স্বীকারও করেছেন যে নখদন্তহীন আপনার একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। জি। তো সেই জায়গাটাতে আপনার প্রত্যেকটা প্রতিষ্ঠানের আপনার দেখবেন লিমিটেশনস আছে। এখন সেই লিমিটেশনস নিয়ে আমাদের থাকতে হবে। যেই কাজটি করা হয়েছে, দুদকের কাছ থেকে কিছু দায়িত্ব নিয়ে পুলিশকে দেওয়া হয়েছে, এনবিআর কে দেওয়া হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে, বাংলাদেশ ব্যাংক কিছু কাজ করবে, মানে এটা কি আসলে দুদকের ব্যর্থতা ছিল? না, আমার কাছে মনে হয় যে এই কাজটা পুরোটা দুদককে দেওয়াটাই ঠিক ছিল না। জি। কারণ আমি যে কথাটা বললাম যে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স যেটা, ঠিক আছে, এটা আপনার এই দুদকের আপনার লোকবল কোথায়, যে আপনি ব্যাংকিং সিস্টেমে গিয়ে আপনার মানে প্রত্যেকটা কাস্টমারের ট্রানজাকশনকে ট্রেস করবেন, ট্রানজাকশন প্রোফাইল দেখবেন এবং অ্যাবনর্মাল কোনো আপনার ট্রানজাকশন আছে কিনা, আপনি কি মনে করেন যে এটা মনিটর করার দায়িত্ব কি আপনার এবং আপনার অ্যাবিলিটি কি দুদকের আছে? নাই তো। তো যদি না থাকে এবং এক্টেরও আছে কিনা, আপনি দেখবেন যে ব্যাংকগুলো যে আপনার কমার্শিয়াল ব্যাংকগুলো আছে সেগুলোকে রেগুলেট করবে বাংলাদেশ ব্যাংক। এখন যখন বাংলাদেশ ব্যাংক বলছে যে কেওয়াইসি ফর্ম, নো ইউর কাস্টমার ফর্ম ইউ মাস্ট ফিল আপ, ঠিক আছে, এবং যখন একটা অ্যাকাউন্ট ওপেন করছে সকল ইনফরমেশন থাকতে হবে, সেটা বাংলাদেশ ব্যাংক কেন, বাংলাদেশ ব্যাংক রেগুলেটর, এখানে আপনার দুদক গিয়ে কিভাবে বলবে? তাহলে আমি বলছি যে প্রত্যেকটাই কিন্তু আপনার একটা এরিয়া আছে এবং তখনও কিন্তু আপনার দুদককে দেওয়া হয়েছে মানে কিন্তু অন্যদেরকে সংশ্লিষ্ট করতে বলা হয়েছে। জি। অন্যরা সম্পৃক্ত হবে। এই কার্যক্রমের মধ্যে আইনটি পাশের মধ্যে দিয়ে যেটা হয়েছে যে পুলিশ, কাস্টমস এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ বেশ কয়েকটা সংস্থা একত্রে কাজ করবে এবং অর্থনীতি বিশ্লেষকরা তারা বলছেন যে সমন্বয়ের কাজটি অনেক দুরূহ হবে, যেখানে বাংলাদেশ ব্যাংকের সাথে অন্য একটি সংস্থা যৌথভাবে ব্যাংকিং কার্যক্রমে তদারকি ঠিক মতো করতে পারেনি, একজন আরেকজনের সমালোচনা করেছে। সেই ক্ষেত্রে এটা সম্ভব হবে কি? বাংলাদেশ ব্যাংক যে দায়িত্বটি পেতে যাচ্ছে, বাংলাদেশ ব্যাংকের একটি ইউনিট, তারা অনেকগুলো সংস্থার মধ্যে সমন্বয় করার কাজটি করবে। তো এতগুলো সংস্থার মধ্যে সমন্বয়ের কাজটি কতটা সহজ বলে আপনার মনে হয়? এখন দুইটা বিষয় আপনার এখানে একটা জিনিস খেয়াল করেন, যদি এমন হয় যে কাজের নেচারটা এরকম যে একটা এজেন্সি এটা করতে হবে, তাহলে চারটাকে ভাগ করে দিবে কেন? এটা ইনএফিশিয়েন্সি তৈরি করবে। আর আরেকটা যদি হয় যে না, এটা 4-5টা এজেন্সির কাজ, তখন তো আপনি একটা এজেন্সিকে দিতে পারেন না। তাহলে 4-5টা এজেন্সির কাজ যদি হয়, সেক্ষেত্রে আপনার কি হবে, তখন একটা প্রশ্ন আসবে যে কোঅর্ডিনেশন কিভাবে হবে। কিন্তু কোঅর্ডিনেশন প্রবলেম হবে বলে তো আপনি 4টা কাজ তো একজনকে দিতে পারেন না। এখন আপনি ধরেন যে একজন কাস্টমার, তার ট্রানজাকশন প্রোফাইলে দেখা গেল যে 1 কোটি টাকার একটা জমা হয়েছে এবং তার ব্যাংকিং হিস্ট্রিতে দেখা গেল যে কোনোদিন 1 লাখ টাকা বেশি জমা দেয় নাই। আচ্ছা। তখন আলটিমেটলি কি আপনার অ্যালার্ট হয়ে গেল, আপনার বাংলাদেশ ব্যাংকের ইন্টেলিজেন্স যেটা ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বললো যে এটা অ্যাবনরমাল এবং এটা আসলে মানে আপনার ইনভেস্টিগেট করতে হবে। এখন তার সম্পদের বিবরণী, তার আয়, এগুলো কি বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব? না। তখন বাংলাদেশ ব্যাংক তাহলে কি করবে? এনবিআর কে বলবে। এনবিআর কে বলবে যে তাহলে তার যে আপনার ট্যাক্স রিটার্ন থেকে শুরু করে তার যে ইনকাম প্রোফাইল, এগুলো আপনারা দেখেন। তাহলে এনবিআর কি করবে? সেটা নিয়ে যাবে, সেটা নিয়ে গিয়ে তখন এনবিআর তদন্ত করবে। তদন্ত করে এনবিআর যদি দেখে যে তার মানে বৈধ কোনো সোর্স নাই এবং এনবিআর এর মনে হচ্ছে যে স্মাগলিং বা ওরকম কিছু থেকে আসছে, তখন এনবিআর কি করতে পারে? আবার এটাকে আপনার আরেকটা আপনার মানে স্মাগলিং বা অন্যান্য মানে মাদক দ্রব্য এইসব জায়গায় ওখানে আবার ডিরেক্ট করতে পারে। ফলে আমি বলছি যে এর মধ্যে একটা সিকোয়েন্স আছে যে আসলে কোন জায়গাটায় কাকে আপনার কাজে লাগাবে। মানে সেই জায়গাটায় কোঅর্ডিনেশন বলতে আমি বলছি যে এটা এমনিতে এটা নিশ্চয়ই আপনার ডিফাইন করা থাকবে যে কার এখতিয়ার কতটুকু এবং কোন জায়গায় কোন এজেন্সি কতটুকু করবে এবং এটা অন্য কাউকে দিয়ে দিবে। আমি মনে করি যে এটা 4-5টা এজেন্সির কাজ হলে শুধুমাত্র কোঅর্ডিনেশন ফেল হতে পারে বলে আমি বলবো একটা এজেন্সিকে দিতে না, এবং এর অনেকগুলো ফাংশন আছে যেগুলো দুদকের এখতিয়ারের মধ্যেই পড়ে না, দুদক চাইলে করতে পারবে না। তো সেই থেকে আমি মনে করি যে এখন কিভাবে আপনি এটাকে মানে এটা কার্যক্রমটা ফাংশনালাইজ করার যে ব্যাপারটা, এটা কিভাবে আপনার প্রপার আপনার কোঅর্ডিনেশন হবে, সেগুলো আপনার হয়তো ট্রায়াল এন্ড এররে আপনার হয়তো খানিকটা শিখতে হবে এবং সেই জায়গাগুলো হয়তো আমরা কাটিয়ে উঠবো। এখন আপনি যে কথাটা বলছিলেন যে দুদকের ফেলোর কিনা, আচ্ছা, একটা তো আমরা দেখতে পাচ্ছি যে দুদক কয়েক বছর আগে যত অ্যাক্টিভলি আপনার সবকিছু করতে পেরেছে, তারপরে দেখেছি যে একটা জায়গায় এসে আপনার আইনেরও চেঞ্জ হয়েছে
এবং দুদক অনেকটাই নেতিয়ে পড়েছে। এবং সেটাই আমি মনে করি না যে ফেলোরের কারণ, কারণ আমি মনে করি যে এর মধ্যে যতগুলো আপনার কম্পোনেন্ট আছে সেখানে প্রত্যেকটাতে দুদকের মানে পারদর্শী দুদকের এই যে নেতিয়ে পড়ার কথা আপনি বলেন, এর জন্য আপনি কাকে দায়ী করবেন? এটা তো আপনার ডেফিনেটলি প্রত্যেকটা প্রতিষ্ঠান কতটা আপনার ফাংশন করবে, কতটা ইফেক্টিভলি এবং অ্যাক্টিভলি এবং মিনিংফুলি ফাংশন করবে, ইট ডিপেন্ডস অন দ্য পলিটিক্স। ফলে আমাদের যে আপনার যারা আপনার মনে করেন দেশ চালাচ্ছেন, হ্যাঁ, আপনার আমাদের যে পার্লামেন্ট আছে, হ্যাঁ, সেখানে আপনার কি আইন প্রণয়ন হচ্ছে, কাকে কি ক্ষমতা দেওয়া হচ্ছে, ডেফিনেটলি আপনার প্রতিষ্ঠান কতটা শক্ত হবে, কতটা দুর্বল হবে, সেটা অনেকটাই সেখানে ডিপেন্ড করে। অনেক সময় যেটা হয় যে কোনো প্রতিষ্ঠানকে আপনি আইনগতভাবে আপনি এখতিয়ার দিয়েছেন অনেক স্ট্রংলি ফাংশন করার, কিন্তু তার হয়তো ক্যাপাসিটি নাই। হ্যাঁ, কিন্তু একটা প্রতিষ্ঠান আপনি দেখেছেন যে তারা খুব অ্যাক্টিভলি কাজ করছে, তারপরে একটা পর্যায়ে নিতে পড়েছে, বা তার এক্স চিফ বলেছিলেন যে নখদন্তহীন হয়ে পড়েছে, তার মানে কি আইনগতভাবে আপনি এটাকে দুর্বল করেছেন, তাই না? তো এখন যেটা আমি এটাকে মনে করি যে এটা হয়তো প্রয়োজন ছিল সেরকম একটা ইয়েতে যাওয়ার। আমি কোনো কারণ দেখছি না যে এটাকে মনে করার যে দুদক থেকে নিয়ে, হ্যাঁ, এটাকে আপনার এই ধরনের অ্যাক্টিভিটিস আপনার কি বলে ডিটেক্ট যেন না করা যায় সে পারপাস থেকে করেছে, আমি সেটা মনে করি না। যেটা হচ্ছে যে পুলিশের বিরুদ্ধে দুর্নীতির অনেক অভিযোগ বিভিন্ন সময় উঠেছে, গণমাধ্যমে আমরা দেখেছি, কিন্তু পুলিশ এই ধরনের কাজের তদন্ত ভার কিন্তু পুলিশের উপরে পড়েছে। সেই ক্ষেত্রে আসলে কতটা স্বচ্ছতার সঙ্গে কাজটি করা সম্ভব হবে? আপনি একটা খেয়াল করেন, এখানে কিন্তু মানি লন্ডারিং এর নিয়ে আমরা কথা বলছি। যদি আপনার কারাপশন নিয়ে কথা বলেন, তাহলে পুলিশ যদি আপনার কোনো কারাপশন করে, সে জায়গাটাতে আপনার কারাপশন কিন্তু মানি লন্ডারিং এর একটা উপায় না। আমি বলছি যে আমি মানি লন্ডারিং যেটা, সেটা হলো আপনি করাপ্ট ওয়েতে যে মানিটা নিয়েছেন সেটা নিয়ে আপনি হয়তো ফিনান্সিয়াল সিস্টেমে আপনি কিভাবে এটাকে ইনজেক্ট করছেন এবং সেটাকে বৈধ করার একটা প্রক্রিয়া, এটা কিভাবে ইন্টিগ্রেট করছেন, তাই না? কিন্তু আপনার ওই যে সোর্সটা যেটা, যে আপনি এই করাপ্ট ওয়ে যেটা মানি লন্ডারিং এর কাজটা তো করা হয় যাতে অবৈধ টাকার সোর্সটা সম্পর্কে যাতে ধারণাই কেউ করতে না পারে, যে হ্যাঁ সোর্সটাই খুঁজে পাওয়া যায় না। আপনি কনসিল করবেন যে কোথা থেকে এসেছে, এটা এমন ভাবে আপনি ইন্টিগ্রেট করবেন ফিনান্সিয়াল সিস্টেমে যাতে করে আপনার সেটা অনেক সময় আমি যেটা বললাম যে নট নেসেসারিলি আপনার মনে করেন আমাদের আভ্যন্তরীণ, কারণ এখন কিন্তু আপনার গ্লোবালি আমরা কানেক্টেড, এবং গ্লোবাল ব্যাংকেও কিন্তু কানেক্টেড, এবং অনেক সময় যেটা হতে পারে যে আমরা যেটা বলি ট্যাক্স হ্যাভেন আর কি, যে এক জায়গায় আপনার দেখা গেছে কি যে টাকা কোনো মতনে পাঠাইতে পারলে সেখানে কোনো কাউন্টিং নাই, সেখান থেকে আপনি আবার এখানে রিপেট্রিয়েট করলেন, এখানে আপনি নিয়ে আসলেন, সেগুলো হতে পারে। ফলে যে কথা হলো যে এটা ইনজেক্ট করার ব্যাপার যেটা, সেই জায়গাটাতে আমরা কথা বলছি। কিন্তু যদি করাপশন নিয়ে কথা বলেন, তাহলে করাপশনের জন্য অ্যান্টি করাপশনের তো আপনার এখতিয়ার কোথাও খর্ব হয়েছে বলে আমার মনে হয় নাই। আচ্ছা আচ্ছা, আমি বলছি আপাতত এই যে আপনার অবশ্য বাংলাদেশ ব্যাংক তারাও বলেছে যে এতে করে দুর্নীতি বলি আর মানি লন্ডারিং বলি দুটো কাজই আসলে একসঙ্গে নজরদারি করা সম্ভব হবে, এবং তারা বলেছেন যে এতে গতি ফিরবে। এবং আমাদেরও আপনার বক্তব্য এবং আমাদের এই রিপোর্টটিতে যারা কথা বলেছেন তারাও বলেছেন যে সমন্বয় যদি সঠিকভাবে করা যায় তাহলে সবগুলো কাজেই গতি ফিরবে, এবং তদন্তের সেগুলোর আগের যেরকম অগ্রগতি ছিল এখন আরো অনেক গতি পাবে। একাধিক ব্যক্তি যদি একটা কাজ করে, একাধিক প্রতিষ্ঠান যদি একটা কাজ করে, সবসময় কোঅর্ডিনেশন বা সমন্বয়ের বিষয়টা আসবে। ফলে যদি একাধিক ইনস্টিটিউশনকে লাগে, সেখানে সমন্বয়হীনতা আসতে পারে বলে আমি বলতে পারি না যে হওয়া উচিত না। আমি মনে করি যে সমন্বয় কিভাবে হবে সেটা বের করতে হবে আমাদেরকে এখন। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম মানি লন্ডারিং বিষয়ে। মানি লন্ডারিং এবং এই প্রতিরোধে যে নতুন একটি আইন করা হয়েছে 2012 সালের যে আইনটি, সেটি সংশোধন করা হয়েছে মন্ত্রিসভায়, সেটি পাশ হয়েছে। তো এই আইনটি এবং মানি লন্ডারিং প্রতিরোধে আমাদের কি করণীয় হতে পারে তারই বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল। তো দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের হাতে থাকা পরের খবরটিতে। চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটির জন্য অবশেষে নিজস্ব অর্থে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ক্রয় করার অনুমতি পেয়েছে বন্দর কর্তৃপক্ষ। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয়ের গঠিত উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি বন্দরের নিজস্ব অর্থে যন্ত্রপাতি কেনার পক্ষে মত দেয়ায় এ নিয়ে জটিলতা দূর হয়েছে। 2007 সালে বন্দরের সবচেয়ে বড় এই টার্মিনালটি তৈরি হলেও নানা জটিলতায় 8 বছরে এটি পুরোদমে চালু হয়নি। তবে বন্দর ব্যবহারকারীরা যন্ত্রপাতি ক্রয়ের পাশাপাশি এনসিটি পুরোদমে চালাতে স্বচ্ছতার ভিত্তিতে দ্রুত অপারেটর নিয়োগের দাবি জানিয়েছেন। বিস্তারিত হাজিরা শিউলি রিপোর্টে।
2007 সালে 600 কোটি টাকা ব্যয়ে শেষ হয় চট্টগ্রাম বন্দরের 13 লাখ কন্টেইনার অপারেটিং ক্ষমতা সম্পন্ন এনসিটি নির্মাণের কাজ। এরপর অপারেটর নিয়োগের উদ্যোগ নেওয়া হলেও পরিচালন পদ্ধতি নিয়ে জটিলতা ও দরপত্র নিয়ে অনিয়মের অভিযোগে একের পর এক মামলার প্রেক্ষাপটে দীর্ঘ 8 বছরেও তা হয়নি। 2014 সালে বন্দর নিজস্ব অর্থে যন্ত্রপাতি কেনার উদ্যোগ নিলেও এ নিয়ে সংসদীয় কমিটি সহ বিভিন্ন মহল থেকে আপত্তি ওঠায় তা স্থগিত করা হয়। অবশেষে নৌপরিবহন মন্ত্রণালয়ের এই সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটির রিপোর্ট পেয়ে এনসিটির জন্য প্রায় 1200 কোটি টাকা ব্যয়ে 10টি কি গেন্ট্রি ক্রেন কেনার প্রক্রিয়া শুরু করেছে বন্দর। একই সাথে চলছে অপারেটর নিয়োগের কার্যক্রম। আমরা খুবই আশাবাদী যে খুব সহসায় এনসিটি পূর্ণোদ্যমে তার কার্যক্ষমতা পালন করবে এবং এর ফলে যেটি হবে চট্টগ্রাম বন্দরের কার্যক্ষমতা বেড়ে যাবে। নৌপরিবহন মন্ত্রী জানান এনসিটি ছাড়া অন্যান্য জেটির জন্য যন্ত্রপাতি ক্রয় করা হবে। এক্ষেত্রে যেন দুর্নীতি না হয় সেটি নিশ্চিত করা হবে। কোনো ধরনের দুর্নীতি যেন না হয়, অনিয়ম যেন না হয় এবং আমরা ন্যায্য মূল্যে আমরা এটা পাচ্ছি, এইটা যদি নিশ্চিত করতে পারি তাহলে আমার ক্রয় করতে তো কোনো অসুবিধা নাই, আমরা সেটা নিশ্চিত করব। তবে ব্যবহারকারীরা বন্দরের সক্ষমতা বাড়াতে দ্রুততম সময়ে টেকসই যন্ত্রপাতি ক্রয়ের পাশাপাশি পিপিআর মেনে স্বচ্ছতার ভিত্তিতে এনসিটিতে অপারেটর নিয়োগের দাবি জানিয়েছেন। এই ভালো ইকুইপমেন্টগুলো যত তাড়াতাড়ি আসে ততই কিন্তু আমাদের আমদানি রপ্তানির উপর একটা যেটা নেগেটিভ প্রভাব ছিল সেটা দূর হয়ে এটা পজিটিভ দিকে যাবে। পিপিআর যেটা আপনার ফলো হোক, তারপরে গ্যাজেট যেন অনুসরণ করা হয়, যেগুলি আছে বেসিক জিনিস যেগুলো আছে ওগুলো যেন অনুসরণ আইনের, তাহলে না হলে কিন্তু যদি অনুসরণ তাহলে আইনের কিন্তু ফাঁক থেকে যাবে। বর্তমানে ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড সিস্টেমে 5টি অত্যাধুনিক জেটির এই টার্মিনালের 2টি জেটি চলছে। এতে বছরে মাত্র 3.5 লাখ কন্টেনার হ্যান্ডলিং হচ্ছে। হাজারে শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। টানা বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে নরসিংদীর বেশিরভাগ সবজি ক্ষেত। নতুন করে চারা রোপণের প্রস্তুতি নিলেও বৃষ্টির কারণে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন কৃষকেরা। তাদের অভিযোগ, এতে বাজারে সবজির সরবরাহ কমায় দাম বাড়লেও লোকসান গুনতে হচ্ছে তাদের। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ও কাউসার আহমেদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বর্ষা মৌসুমের শুরুতেই টানা বৃষ্টি হওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন নরসিংদী জেলার সবজি চাষিরা। নষ্ট হয়ে গেছে বেগুন, কাকরোল, বরবটি, শসা, ঝিঙে, লাল শাক সহ সবজি ক্ষেত। এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। অন্যদিকে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়ে নতুন করে চারা রোপণের প্রস্তুতি নিচ্ছেন অনেকেই, কিন্তু টানা বৃষ্টিতে তাতেও দেখা দিয়েছে অনিশ্চয়তা। যে কোনো ফসল আছে বলতে কিনু না, ওয়ার কাটা দিবার দিছি শেষ, লাউর আলি লাগাইছি, সারা জ্বালাইছে, এটা মজ্জা যাইতেছে। বৃষ্টি না হলে বাজার কম থাকতো, মাল বেশি হইতেছে, লাল শাক করতে পারতাম, মূলা করতে পারতাম, লাউ করতে পারতাম। বৃষ্টি না হতো তো 1/2 বিঘা মাটিতে মনে করেন 40 কেজি 50 কেজি সপ্তাহে 2 দিন কাটতাম। তো বৃষ্টি মরে থাকা আমাদের এই সবজিটা আপনার ওই বৃষ্টির ইয়াতে গাছ মরে গেছে, এই জন্য সবজির একটু ক্রাইসিস বাজার। দাম ভালো থাকার কারণেও আমাদের পোষাইতেছে না এবং বর্তমান কীটনাশকের দামে এবং মজুরিয়ে পুনরায় আমাদের পুরোপুরি লস। সবজি উৎপাদন কমে যাওয়ায় বাজারে সরবরাহে ঘাটতি দেখা দেয়ায় দাম বেড়েছে। ফলে চাহিদা অনুযায়ী সবজি কিনতে পারছেন না পাইকারি ক্রেতারা। আমদানি মাল আমদানি মনে করেন দাম সস্তা, আমদানি নাই মাল দাম বেশি। বৃষ্টি বাদলে মনে করেন কাঁচা মাল অনেক কম উঠে, এর লেগে অনেক দাম বেশি। আঙ্গুর লাভ হয়, লস হয়, লস হলে আঙ্গুর করুন লাগে কি করবো। 40-38 টাকা কেজি লাগছে, মনে করেন কেজিতে 4-5 টাকা খরচ হয়, মনে করেন ঢাকা গিয়ে 45 টাকা বেচলো, মনে করেন আঙ্গুর ব্যবসা হয় না। অবশ্য জেলা কৃষি কর্মকর্তার দাবি, বর্ষা মৌসুমে বৃষ্টিপাতে সবজির ক্ষয়ক্ষতির পরিমাণ কম। অনেক সময় দেখা যায় জমিতে পানি উঠলে তখন গাছ মারা যায়। যেসব জমির শিকড় মানে পানি নিচে চলে গেছে, মাটির তলে হয়তো সেটা আমরা টের পাইনি, সেক্ষেত্রে হয়তো কিছু ক্ষয়ক্ষতি হতে পারে। রবি ফসল বা পরবর্তীতে ফসল সেগুলো হয়তো একটু লেট হবে। বর্ষা মৌসুমে নরসিংদী জেলায় 7000 হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। এবার বৃষ্টিপাত হয়েছে 1648.32 মিলিমিটার। সময় সংবাদ, নরসিংদী। তৃণমূল পর্যায়ে প্রয়োজনীয় অর্থ সেবা পৌঁছে দিতে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ব্যাংকিং সিস্টেমে কাজ করার পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদ। মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইনক্লুসিভ ফিন্যান্স ইন বাংলাদেশ শীর্ষক এক সেমিনারে অংশ নিয়ে তিনি কথা বলেন। এ সময় অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন আগের তুলনায় বাড়লেও এখনও তা পর্যাপ্ত নয় বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী। আর সেমিনারে অংশ নিয়ে অর্থায়নের সুযোগ বাড়ানোর সাথে তা যেন জনগণের জীবনমান উন্নয়নে সহায়ক হয় সেদিকে নজরদারির পরামর্শ দেন অর্থনীতিবিদরা।
বেশি ফিনান্সিয়াল সার্ভিস আমাদের লোকজনের কাছে যাচ্ছে। এই সার্ভিসটি দেওয়া হয়, তার খরচ অনেক। ব্যাংকের বাইরে যেসব প্রতিষ্ঠান আছে তারা কিন্তু অনেক ধরনের উদ্ভাবনী প্রক্রিয়া অবলম্বন করে। সেদিকে যদি আমরা একটু দৃষ্টি দিই তাহলে বোধহয় ফিনান্সিয়াল সার্ভিস সেক্টরকে আরও এক্সটেন্ড করার সুযোগটা অনেক বেশি হবে। 2-1 সপ্তাহের মধ্যে শ্রম বিধিমালা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে কানাডা, ইইউ, যুক্তরাষ্ট্র ও ড্যানিশ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার জিএসপি ফিরে পেতে সব পদক্ষেপ নিয়েছে সরকার। জিএসপি বিষয়ে আলোচনা করতে 3 জন সচিব যুক্তরাষ্ট্রে সফর করবেন বলে জানান তিনি। এছাড়া সেপ্টেম্বরে মার্কিন বাণিজ্য বিষয়ে প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবেন বলেও জানান মন্ত্রী। তবে মার্কিন রাষ্ট্রদূত জিএসপি ফিরে পেতে যুক্তরাষ্ট্রের দেয়া শর্তের মধ্যে শ্রম অধিকার এবং নিরাপদ কর্মপরিবেশ নিয়ে আরও অগ্রগতি অর্জন করতে হবে বলেও জানান। There's been progress in many of the items on that list. জিএসপি সুবিধা বাংলাদেশের পোশাক শিল্প পায় না, তবু ভবিষ্যৎ রপ্তানির জন্য জিএসপি দরকার। বাংলাদেশকে 16টি শর্ত দেওয়া হয়েছে। এর মধ্যে ডাটাবেস তৈরি, শ্রমিক ইউনিয়নের রেজিস্ট্রেশন, কর্মপরিবেশ উন্নয়নে আরও কাজ করতে হবে। Here in Bangladesh as well as in Washington. We just amended the labor law. আগামী 1-2 সপ্তাহের মধ্যে শ্রম আইন চূড়ান্ত করা হবে। জিএসপি সুবিধা পেতে আমরা তাদের সব রকমের শর্ত পূরণ করেছি, তবুও তারা বারবার শর্ত দিয়ে যাচ্ছে। তবে বাস্তবতা হলো যে ইউএসটিআর এর একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে এবং আমাদের 3 জন সচিব আগামী সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্র সফর করবে জিএসপির বিষয়ে আলোচনা করতে। গোপালগঞ্জের কাশিয়ানী টুঙ্গিপাড়া নতুন রেলপথ নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এতে ব্যয় ধরা হয়েছে 2023,72,00,000 টাকা। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে এছাড়া আরও 5টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে 3টি নতুন, অন্য 2টি সংশোধিত প্রকল্প। অনুমোদন দেয়া 6টি প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 3,961,94,00,000 টাকা। বৈঠক শেষে প্রকল্পগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামাল। আস্তে আস্তে নরসিংদীর মনোহরদীতে যাত্রা শুরু হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের 295তম শাখার। মঙ্গলবার দুপুরে শহরের এনায়েত প্লাজায় এর উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান। এ সময় বক্তব্য রাখেন ব্যাংকের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ আবুল বাশার, নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান মঞ্জুর এলাহি ও মনোহরদী পৌর মেয়র আলফাজ উদ্দিন। অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে যাত্রা শুরু হলো বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচি। মঙ্গলবার দুপুরে স্কুল প্রাঙ্গণে এর উদ্বোধন করেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ ও বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক আজিজ উদ্দিন, কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, বিশ্ব সাহিত্য কেন্দ্র চট্টগ্রাম আঞ্চলিক সংগঠক আলেক্স আলিম এবং বিকাশের চিফ এক্সটার্নাল অফিসার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম। এ সময় অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ বলেন, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বই পড়ার প্রতি মনোযোগ বাড়াতেই এই কর্মসূচি চালু করা হয়েছে। বিশ্ব সাহিত্য কেন্দ্র পরিচালিত বই পড়া কর্মসূচিতে যৌথভাবে কাজ করছে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। ইউরোপ সহ গোটা বিশ্বে গেল 7 বছর ধরে ধারাবাহিকভাবে কমছে দুধ এবং দুগ্ধজাত পণ্যের দাম। জাতিসংঘের তথ্য অনুযায়ী গেল বছর দুগ্ধজাত পণ্যের দাম কমেছে 7% পর্যন্ত। বিশ্লেষকরা বলছেন, বিশ্বব্যাপী চাহিদা কমাতেই দাম কমছে এসব পণ্যের। তবে এজন্য খুচরা বিক্রেতারা প্রতিষ্ঠানগুলোর ইচ্ছে মতো দাম নির্ধারণকেই দায়ী করছে কৃষকরা। এমন অবস্থায় কর্মী ছাঁটাই সহ বিভিন্নভাবে খরচ কমাতে ব্যস্ত দুগ্ধজাত পণ্য উৎপাদক ও রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। 2008 সালের জুলাই থেকে বিশ্ববাজারে কমছে দুধ এবং দুগ্ধজাত পণ্যের দাম। আর বর্তমানে সব ধরনের দুগ্ধজাত পণ্য পাওয়া যাচ্ছে গেল 7 বছরের মধ্যে সবচেয়ে কম দামে।
নিউজিল্যান্ড ও ব্রিটেনের মতো দুগ্ধজাত পণ্যের রফতানিকারক দেশগুলো ইউরোপিয়ান হওয়ায় এর সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়ছে এই অঞ্চলের প্রতিষ্ঠানগুলোর ওপর। দাম এতটাই কমেছে যে এতে উৎপাদন খরচও উঠে আসছে না, তাই ব্যবসা গুটিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন কেউ কেউ। তবে এজন্য খুচরা বিক্রেতাদেরই দায়ী করছেন কৃষকরা। তারা দুগ্ধজাত পণ্যের সঠিক মূল্যায়ন করে না, এমনকি আমাদের পেশারও তাদের কাছে কোনো মূল্য নেই। দুগ্ধজাত পণ্যের মূল্য কমিয়ে আমাদের জীবনযাত্রাকেই তারা হুমকির মুখে ফেলছে। চীনের মতো অন্যতম আমদানিকারক দেশগুলো দুগ্ধজাত পণ্যের আমদানি কমিয়ে দেয় সমস্যাটা শুধু ইউরোপে নয়, দেখা দিয়েছে পুরো বিশ্বে। এ কারণে এরই মধ্যে 500 কর্মী ছাঁটাই করেছে বিশ্বের বৃহত্তম ডেইরি পণ্য উৎপাদক নিউজিল্যান্ডের ফন্টেরা। দুগ্ধজাত পণ্যের দাম গেল 12 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে চলে গেছে। আমার মনে হয় এই পরিস্থিতি অতিরিক্ত সরবরাহের জন্য সৃষ্টি হয়েছে। চীনের অর্থনীতিতে ধীরগতি আসায় তারা অনেক পণ্য আমদানি কমিয়ে দিয়েছে। এজন্য অন্যান্য পণ্যের সাথে বিশ্বের কৃষিজাত পণ্যের বাজারও অস্থিতিশীল হয়ে উঠেছে। তবে দুগ্ধজাত পণ্য সহ রাশিয়া ইউরোপের বিভিন্ন পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করায় এর নেতিবাচক প্রভাবও ইউরোপের ডেইরি পণ্যের বাজারে পড়ছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। চীনের তিয়ানজিনে রাসায়নিক বিস্ফোরণের ঘটনায় দেশটির গাড়ি নির্মাণ শিল্পে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। ইতিমধ্যে রাসায়নিক বিস্ফোরণে রেনল্টের 1500 এবং ফক্সওয়াগনের 2700 গাড়ি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। এছাড়াও শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় 3 দিন বন্ধ রাখার পর আগামীকাল খুলতে যাচ্ছে তিয়ানজিনের টয়োটার কারখানা। এদিকে দুর্ঘটনায় 50 জনেরও বেশি শ্রমিক আহত হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে একই ঘটনায় অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে ট্রাক্টর ও কৃষিজ যন্ত্র নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান জন ডিয়ার। গেল জুলাইয়ে চীনের আবাসন শিল্পে বেশ চাঙ্গা ভাব লক্ষ্য করা গেছে। পাশাপাশি বেড়েছে নতুন বাড়ির দামও। গেল কয়েক মাস ধরেই দেশটির 70টি শহরে জরিপ চালিয়ে এমন তথ্য পেয়েছে দেশটির পরিসংখ্যান ব্যুরো। জুলাইয়ের এই শহরগুলোতে নতুন বাড়ির দাম বেড়েছে প্রায় 31%, যা জুন মাসে ছিল 27%-এর কাছাকাছি। চীনের অর্থনীতির জন্য এটি ইতিবাচক বলে মনে করছে দেশটির অর্থনৈতিক বিশ্লেষকরা। অবশেষে আর্কটিক অঞ্চলে তেল গ্যাস অনুসন্ধানের চূড়ান্ত অনুমতি পেল জ্বালানি খাতের প্রতিষ্ঠান রয়্যাল ডাচ শেল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের দ্য ব্যুরো অব সেফটি অ্যান্ড এনভায়রনমেন্টাল এনফোর্সমেন্ট প্রতিষ্ঠানটিকে এই অনুমোদন দিয়েছে। তবে এর প্রতিবাদ জানিয়েছে পরিবেশবাদী সংগঠনগুলো। এখনো পর্যন্ত আলাস্কা উপকূলের এই অঞ্চলের জ্বালানি অনুসন্ধানে প্রায় $700 কোটি বিনিয়োগ করেছে তেল উত্তোলনকারী প্রতিষ্ঠানটি। 2 বছর আগে আর্কটিক এলাকার তেল ক্ষেত্র অগ্নিকাণ্ডের ঘটনা এবং নিরাপত্তাজনিত ত্রুটির কারণে খনন বন্ধ করে দেয় শেল। আর্কটিক অঞ্চলে বিশ্বের অনাবিষ্কৃত তেলের প্রায় 20% মজুদ রয়েছে বলেও ধারণা করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। চলতি বছরের শেষ 6 মাসে জার্মানির বেশ জোরালো আর্থিক প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। মূলত জার্মানির অভ্যন্তরীণ বাজারের সাথে সাথে আন্তর্জাতিক বাজারে পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় এমন পূর্বাভাস দিয়েছে ব্যাংকটি। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে দেশটির অর্থনীতির আকার বেড়েছে 0.4%। এছাড়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বছরের দ্বিতীয়ার্ধে প্রবৃদ্ধি বাড়াতে উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করবে বলেও মনে করছে জার্মানির কেন্দ্রীয় ব্যাংকের অর্থনীতিবিদরা। Russia is both firms' second biggest market. Ukrainian currencies and uncertainty over prospects. Ruble raises their sale price. Machinery maker Lemken has also reported a big drop. দর্শক, আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। মানি লন্ডারিং আইনে পরিবর্তন আনায় অপরাধ দমনে গতি ফেরার আশা বাংলাদেশ ব্যাংকের। বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদারের পরামর্শ অর্থনীতি বিশ্লেষকের। নিউমোরিং কন্টেইনার টার্মিনালের নিজস্ব অর্থে যন্ত্রপাতি কেনার অনুমতি পেল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতার আশ্বাস নৌ পরিবহন মন্ত্রীর। টানা বৃষ্টিতে নরসিংদীর বেশিরভাগ সবজি খেতে পচন, বাজারে দাম বাড়লেও গুনতে হচ্ছে লোকসান, দাবি চাষিদের। এবং গত 7 বছর ধরে বিশ্বে ধারাবাহিকভাবে কমছে দুধ এবং দুগ্ধজাত পণ্যের দাম। ভোক্তা চাহিদা কমাকে দায়ী করছেন বিশ্লেষকরা।
দর্শক, এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।